জাপানের একটি ঘটনা শেয়ার করি। এই ঘটনা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। জাপানে পড়তে গিয়েছিল একটি মেয়ে। একদিন বাড়িতে মাকে ফোন করে বলল, মা, মনে হচ্ছে আমি খুব লজ্জায় পড়ে গেছি। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? মেয়েটা বলল, আজ চিত্র আঁকার ক্লাসে রং পেন্সিলের বক্সটা আনতে ভুলে গেছিলাম। মা বললেন, তো শিক্ষক কিছু বলেছে? মেয়ে বলল, হ্যাঁ, স্যার আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন। বললেন, তিনি ভালোভাবে জোর দিয়ে বলেননি যে আজ পেন্সিল বক্স আনতে হবে, এটা নাকি তার দোষ, তাই তিনি দুঃখিত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছেন। স্কুলের এই ঘটনার পর থেকে মেয়েটা আর জীবনে কোনোদিন পেন্সিল বক্স আনতে ভুল করেনি। কারণ যদি স্যার তাকে বকা দিতেন, হয়তো সে মিথ্যা অজুহাত বানিয়ে নিত। কিন্তু শিক্ষক যখন নিজের দোষ স্বীকার করলেন, তখন মেয়েটা নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নিলেন। এটাই শিক্ষা। এটা কোনো একদিনের অভ্যাস নয়, এটা একটা জাতির চরিত্র। জাপান সম্পর্কে কয়েকটি বাস্তব তথ্য জেনে রাখেন। জাপান ফুটবল বিশ্বকাপে হারলো, কিন্তু তাদের দর্শকরা গ্যালারি পরিষ্কার করে তবে স্টেডিয়াম ছাড়লো। আর আমাদের দেশ হলে কী হতো? রেফারিকে গালি, খেলোয়াড়দের দোষ, সরকারকে দোষারোপ, পপকর্নের খোসা মাঠে ছুঁড়া। তবে জাপানি দর্শক জানে পরিচ্ছন্নতাও একটি প্রতিবাদ হতে পারে, একটি সভ্যতার প্রতীক হতে পারে। জাপানের সম্রাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হলেন, কিন্তু পালালেন না। তিনি কি করলেন? এক ব্যাগ চাল নিয়ে গেলেন মার্কিন প্রতিনিধির কাছে। হাঁটু গেড়ে মাথা নিচু করে বললেন, আমার মাথা কেটে নিন, কিন্তু এই চালগুলো আমার প্রজাদের দিন, তারা যেন অন্তত ক্ষুধার জ্বালায় না মরে। এই আচরণ আমেরিকানদের মন জয় করলো। তখন তাকে কোনো শাস্তি না দিয়ে সম্মান জানালো। আর আমরা যুদ্ধে পরাজিত হলে কি করতাম? নিজের আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে যেতাম। 2011 সালে সুনামিতে জাপানের এক ফিশারি কোম্পানির মালিক সবার আগে নিজের কর্মীদের বাঁচালেন। চাইনিজ কর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে সবশেষ নিজের পরিবারের কাছে ফিরতে চাইলেন, কিন্তু ততক্ষণে সুনামি এসে গেছে। তিনি আর তার পরিবার হারিয়ে গেলেন পানির মাঝে। শেষে চাইনিজরা দেশে ফিরে গিয়ে তার মূর্তি বানালেন শহরের একদম মাঝখানে। কারণ এমন ত্যাগ কেবল মানুষ নয়, মহামানুষদেরই কাজ। এটাই জাপানিদের শিক্ষা। নিজে বাঁচলে বাপের নাম নয়, সবাইকে নিয়েই বাঁচা শিখে ওরা। জাপানে যদি আপনি কোনো কিছু হারান, চিন্তা করবেন না, সেটা আপনি হুবহু অবস্থায় ফেরত পাবেন। বাস ট্রেনের টিকিট ফাঁকি নেই। রাতের রাস্তায় গাড়ি না থাকলেও কেউ সিগন্যাল ভেঙে রাস্তা পার হয় না। কিন্তু এগুলো কিভাবে সম্ভব? জাপানে সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্টেন থেকেই। জাপানে বাচ্চাদের প্রথম 3টি শব্দ শেখানো হয়। প্রথম কথা, দেখা মাত্র হ্যালো বলবে। দ্বিতীয় কথা, কৃতজ্ঞতা জানাবে। তৃতীয় কথা, ভুল করলে দুঃখ প্রকাশ করবে। শুধু বইয়ের শিক্ষা নয়, শিক্ষকেরাও এসব প্র্যাকটিস করেন। এই শিক্ষা চর্চার মাধ্যমে চরিত্র পরিণত হয়। ক্লাস 7 থেকেই তারা সাইকেল চালিয়ে স্কুলে যায়। সবাই মিলে দল হয়ে স্কুলে যায়। নিজেরা ট্রাফিক আইন শেখে, রুট ঠিক করে। স্কুলের টিমওয়ার্ক শেখানো হয় শুরু থেকেই। সবার নামের অক্ষরের ভিত্তিতে রোল হয়। তাই কে ধনী, কে গরিব, কে ফার্স্ট, এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় গ্রুপ ভিত্তিক, কারণ একা কেউ কিছু নয়, দলেই শক্তি। স্কুলে তারা নিজের জুতো, কাপড়, টিফিন সব নিজেরা গোছায়। খাওয়ার পরে প্লেট নিজেই ধোয়, টয়লেট ব্যবহার করে পরিষ্কার করে রাখে। আর আমরা কি করি? বাচ্চা ক্লাস 5-এ পড়ে, এখনও মা তার ব্যাগ গোছায়। জাপানে একক লিডার তৈরি হয় না, কারণ তারা সবাই মিলে একসাথেই কাজ করতে শিখে। তাই জাতি হিসেবে তারা বিশ্বের সবচেয়ে বড় লিডার হয়ে ওঠে। জাপানের কাছে শিক্ষা মানে শুধু বই মুখস্থ করা নয়, শিক্ষা মানে চরিত্র গঠন, শিক্ষা মানে সম্মান, দায়িত্ব আর ত্যাগ। আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে শিক্ষা ব্যবস্থার গোড়াতেই হাত দিতে হবে। তাই আসুন আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের জ্ঞান ছাড়াও ভদ্রতা, দায়িত্ববোধ, টিমওয়ার্ক, কৃতজ্ঞতা ও সম্মান শেখাই। জাপান আমাদের একটা আয়না দেখায়, যেই আয়নায় আমরা নিজেদের মুখটা ঠিক করে তুলতে পারি। তুমি যদি সত্যিকারের শিক্ষিত হতে চাও, তবে কেবল ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হওয়াটাও তোমার লক্ষ্য হওয়া উচিত। একটা সমাজ বদলাতে হলে আগে একটা মানুষকে বদলাতে হয়, আর একটা মানুষ বদলাতে হলে তার ভিতরটা জাগাতে হয়, তার চেতনা, তার মূল্যবোধ, তার মনুষ্যত্ব। জাপান আমাদের শেখায় সভ্যতা মানে বিলাসিতা নয়, সভ্যতা মানে দায়িত্ব। তুমি যদি আজ থেকে নিজের ছোট ছোট অভ্যাসগুলো ঠিক করো, যেমন রাস্তার মাঝখানে না থেমে ফুটওভার ব্রিজ ব্যবহার করো, যে কোনো উপকার পেলে কৃতজ্ঞতা জানাও, আর ভুল করলে দুঃখ প্রকাশ করো, তাহলে তুমি আর 10 জনের থেকে আলাদা হয়ে উঠবে। তুমি হয়ে উঠবে একজন আলো ছড়ানোর মানুষ। তুমি আজ যদি একজন সচেতন মানুষ হও, তাহলে তোমার সন্তানেরাও তা শিখবে। তুমি যদি সত্য বলো, তাহলে তোমার বন্ধুরাও সত্য বলবে। তুমি যদি সম্মান দিতে জানো, তোমার চারপাশটাও একদিন বদলে যাবে। তুমি সমাজ বদলানোর অপেক্ষা না করে তুমি নিজেই বদলে যাও, কারণ তোমার বদলাটাই এই সমাজের সবচেয়ে বড় আশা। জীবনে বড় কিছু করতে হলে আগে ছোট জায়গায় জিততে হয়। তাই আচরণে যেত, দায়িত্বে যেত, মনুষ্যত্বে যেত,
হতাশ হয়ে বসে থেকো না। যদি কেউ তোমাকে দেখে বদলে যেতে পারে, তবে মনে রেখো তোমার জীবনের আশা কষ্টগুলো বৃথা যাবে না। তুমি এবং তোমার ভবিষ্যৎ প্রজন্ম হবে সেই জাপানিদের মতো সবল প্রজন্ম এবং সফল জাতি।